আনিশা, এটা তুই একদমই ঠিক করিসনি। ঠিক যতবার তোকে ভালোবাসতে চাই ঠিক ততবার আমাকে সহ্যের সীমায় পৌঁছে দিস তুই। ব্যাস, অনেক হয়েছে। এবার তোকে কোনোরকম ক্ষমা নয়, একবারে নিজের করে তবেই দম ফেলব। হাতে আনিশার ছেঁড়া শাড়ির টুকরো নিয়ে রাগে কাঁপতে কাঁপতে কথাটা বলে ওঠে আয়াস। রাগে যেন গা কাঁপা থামছেই না। চোখ বন্ধ করে নিজের রাগকে দমানোর চেষ্টা করছে আয়াস। রাগ দমাতে না পেরে সামনে থাকা দেয়ালে সজোরে ঘুষি মারল আয়াস। সাথে সাথে হাতের পিঠ ফেটে গিয়ে রক্ত গড়গড় করে দেয়াল বেয়ে নিচে পড়ল। তাতেও কোনো খেয়াল নেই আয়াসের। কারো পায়ের ধূপধাপ শব্দ পেয়ে নিজের কড়া নজর নিয়ে দরজার দিকে তাকাল সে। অনির্বাণ হম্বিতম্বি করে ঘরে প্রবেশ করছে। অনির্বাণ অস্থির গলায় বলে উঠল, কি ব্যাপার আয়াস? এভাবে আমায় ইমার্জেন্সি ডাকলি যে? কালকে বিকেলে বললি তোর আর ভাবির বিয়ের জন্য ঢাকায় আসতে, আর আজ সকাল হতে না হতে তুই আমায় এই বাংলোতে ডাকলি। কি হয়েছে? আয়াস কিছু না বলে চোখ বন্ধ করে হাত মুঠ করে দাঁড়িয়ে আছে। আয়াসের কোনো প্রকার উত্তর না পেয়ে আয়াসের কাছে ধীর পায়ে এগিয়ে আসতেই গড়িয়ে পড়া রক্ত দেখে আঁতকে ওঠে সে। আয়াসের হাতের দিকে তাকিয়ে দ্রুত এগিয়ে এসে আয়াসের হাত ধরে রেগে বলে ওঠে, আয়াস, এসব কি পাগলামো শুরু করেছিস তুই? কেন আঘাত করছিস নিজেকে? কি হয়েছে? কি কারণে তোর চোখে মুখে রাগের চিহ্ন দেখতে পাচ্ছি আমি? আয়াস চোখমুখ শক্ত করে হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে সামনে থাকা চেয়ার শক্ত করে ধরে বলে ওঠে, পালিয়ে গেছে সে। পালিয়ে গেছে আনিশা। ওর সাহস দেখে হতবাক। কতক্ষণ পালিয়ে থাকবে আমার থেকে? আমি ওকে ঠিক খুঁজে বের করব। আয়াসের কথায় অনির্বাণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়াসের হাত ধরে টেনে নিয়ে এসে আয়াসের রক্তমাখা হাতটা পানি দিয়ে ধুয়ে হাতে একটা রুমাল পেঁচিয়ে দেয়। অতঃপর গটগট করে হেঁটে বেরিয়ে যেতে থাকে আয়াস। অনির্বাণ আয়াসের উদ্দেশ্যে শান্ত গলায় বলে ওঠে, দাঁড়া আয়াস, কোথায় যাচ্ছিস? কোথায় আবার? খুঁজতে যাচ্ছি তাকে। কি ভেবেছে পালিয়ে পার পাবে? কখনো না। ওকে আমি পার পেতে দেব না। শুধু একবার ওকে পাই কি করে ওর কর্মের শাস্তি দিতে হয় সেটা দেখতে পাবে। এবার এমন শাস্তি পাবে ও। জীবনে কখনো আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার কথাও ভাব। বাকিটা বলার আগেই আয়াসের বাম গালে সপাটে একটা চড় পড়ল। গালে হাত দিয়ে সোজা হয়ে অবাক চোখে অনির্বাণের দিকে তাকাল আয়াস। অবিশ্বাস্য কণ্ঠে সে বলে উঠল, তুই আমাকে মারলি অনি? অনির্বাণ অন্যদিকে তাকিয়ে কড়া গলায় বলে উঠল, হ্যাঁ হ্যাঁ মারলাম। মারতে বাধ্য হলাম। আমি জানি আমি তোর থেকে ছোট, তবুও আজ ছোট হয়ে তোর গায়ে হাত তুললাম আমি। আমি এক বন্ধু হয়ে তোকে মারলাম আজ। কারণ আজ তোর নিজের রাগ আর জেদের কারণে আনিশাকে হারাতে বসেছিস। ভাবতে পারছিস? আঙ্গুল তুলে তোর ভালোবাসা তোর থেকে পালিয়ে বেড়াচ্ছে। ও কেন তোর থেকে পালিয়ে বেড়াচ্ছে জানিস? ও ভয় পায় তোকে আর তোর এই বদরাগকে, তোর দেওয়া শাস্তিকে। ভালোবাসা এভাবে হয় না আয়াস। তুই সব সময় অধিকার খাটাতে চাইলেই ভালোবাসা হয় না। আজ যে ও পালিয়ে গেছে সেটার জন্য ও নয়, তুই নিজে দায়ী। রুষাকে দেখেছিস? তুই তো এতদিন হয়ে গেল আনিশাকে মানানোর চেষ্টা করছিস, কিন্তু পেরেছিস? বাট দেখ, আমি তো প্রায় 1.5 মাসে রুষার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলেছি। তো ভালোবাসা এমনই হয়। ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করে নিতে হয়, অত্যাচার দিয়ে নয়। তুই তো সব সময় তোর ইচ্ছে আনিশার ওপর চাপিয়ে দিয়েছিস। কখনো জানতে চেয়েছিস ওর ইচ্ছে কি, ভালো লাগা কি? চাসনি।
তুই যদি এমনটাই করতে থাকিস তোর নিশাপাখি একদিন তোর থেকে চিরতরে হারিয়ে যাবে। মিলিয়ে নিস। কথাগুলো বলে অনির্বাণ একটা ছোট করে শ্বাস ফেলে গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। আয়াস অনির্বাণের কাছ থেকে সবটা শুনে স্তব্ধ পুতুলের ন্যায় দাঁড়িয়ে আছে। ওর চোখে ফুটে উঠেছে তার নিশাপাখিকে হারিয়ে ফেলার ভয়। হাতজোড়া কাঁপছে তার। হুট করেই হাঁটু গ্যারে ধপ করে বসে। মুখের মাস্কটা টেনে খুলে একপাশে ফেলে দেয় আয়াস। দুহাত ছড়িয়ে চিৎকার করে বলে ওঠে, সত্যিই কি তোমায় ভালোবাসতে পারিনি আমি নিশাপাখি? আমি কি তবে তোমার যোগ্য নই? হারিয়ে যাবে তুমি আমার থেকে? কথাটা শেষ হতেই বাচ্চাদের মতো হুহু করে কেঁদে দেয় আয়াস। আজ এত রাগী বদমেজাজি ও শক্ত মানুষটাও তার ভালোবাসাকে হারানোর ভয় কাঁদছে। বিগত 1 ঘন্টা ধরে চলন্ত ট্রেনে বসে থেকে নখ কামড়াচ্ছি আমি। মাথায় ঘুরছে নানান রকম চিন্তাভাবনা। মেঘাকে বলে ইমার্জেন্সি ট্রেনের টিকিট কেটে এই মুহূর্তে রাজশাহীর উদ্দেশ্যে গমন করছি আমি। বাড়িতে গেলেই যে আমি আয়াসের থেকে মুক্তি পাব সেটা নয়। আমার মাথায় চলছে অন্যরকম একটা চিন্তা। মুখ বেঁকিয়ে কিছুক্ষণ ভেবে আমার ডান হাতে থাকা একটা খামের দিকে তাকালাম। চোখ ছোট ছোট করে খামটা খুলে ভিতরে থাকা সাদা কাগজটা বের করে ভাঁজ খুলে দেখতে শুরু করলাম। এটি হচ্ছে টিসি। হ্যাঁ, কলেজ থেকে বিদায় নিয়েছি আমি। অনেক কষ্টে মেঘাকে সাথে করে নিয়ে গিয়ে কলেজ থেকে খুব তাড়াহুড়ো করে টিসি বের করেছি। অনেক অত্যাচার সহ্য করেছি। আর বিন্দুমাত্র সহ্য করার ক্ষমতা নেই আমার। এই 2 মাসে আমার ভিতরে থাকা হাসিখুশি মেয়েটাকে যেন মেরে ফেলেছেন উনি। এভাবে বন্দি আর মর্মর অবস্থা নিয়ে বাঁচতে চাই না আর। আয়াসের কথা ভাবতে ভ্রু কুঁচকে এলো আমার। আচ্ছা, উনি এখন ঠিক কি করছেন? রাগে কি জিনিসপত্র ভাঙতে শুরু করেছেন? নাকি বারবার আমাকে কল দিয়ে চলেছেন? কল দিয়ে লাভ নেই অবশ্য, কেননা আগের সিম ফেলে দিয়ে নতুন সিম লাগিয়ে নিয়েছি, যেটা মেঘা ছাড়া কারোর কাছেই নেই। আমার ভাবনার ছেদ ঘটিয়ে ফোনের রিংটোনটা যেন লাগাতার বেজে উঠল। বিরক্তির দৃষ্টিতে ফোনের দিকে তাকালাম আমি। একটা আননোন নম্বর দেখে চোখজোড়া ভীরু হয়ে এলো। ফোনটা হাতে ধরতে ধরতে কেটে গেল। আমি একটা শ্বাস নিলাম। কেমন জানি ভয় ভয় করছে আমার। বারবার মনে হচ্ছে এটা আয়াসের নম্বর। আবার রিংটোন বেজে উঠায় হকচকিয়ে গেলাম। ফোনটা পড়ে যেতে নিলে ধরে ফেললাম। ফোনটা নিয়ে আশেপাশে তাকালাম আমি। ট্রেনে থাকা আশেপাশের কিছু মানুষ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছেন। আমি গলা খাকারি দিয়ে সাহস নিয়ে এবার কলটা রিসিভ করে ফেললাম। ওপাশ থেকে মেয়েলি গলা শুনে খানিকটা শান্ত হয়ে নড়েচড়ে বসলাম। তারপর আনমনেই বলে উঠলাম, আসসালামু আলাইকুম। কে আপনি? ওপাশ থেকে সালামটুকু নিয়ে একটা ঝাঝালো গলা শুনে বুঝলাম এটা শিরিন। আনিশার বাচ্চা। এই তো ঢাকা থেকে কেবল শুনলাম বিদায় নিলি আর এক্ষুনি ভুলে গেলি। শিরিনের কথা শুনে নিজের মাথা একটা গাঁটটি মেরে নরম সুরে বললাম, তেমন কিছু না। কিন্তু আমি আনিশা বলছি, আমার বাচ্চা কাচ্চা হয়নি এখনো। বিয়ে না হতেই আমার বেবি প্ল্যানিং করে ফেলিস না। সিরিয়াসলি আনু? তুই টিসি নিয়ে চলে গেলি অথচ একবারও জানলাম না। ভাগ্যিস, মেঘা বলল। আর ওর কাছ থেকে নম্বর নিয়ে তোকে কল করলাম, নয়তো কিছুই জানতাম না। ওপাশ থেকে শিরিনের অবিশ্বাস্য গলায় কথাগুলো শুনে মিনমিনে আওয়াজে বলে উঠলাম, না শিরু, আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমার পরিস্থিতি তো তুই জানিস। ওই আয়াস। শিরিন কড়া গলা বলল, ও আবার কি কিছু করেছে? আমি সরু গলায় বলে উঠলাম, না। তোর প্ল্যানিং কি বলতো? তুই কি করতে চাইছিস? রাজশাহী ভর্তি হবি?
আমি ভ্রু উঁচিয়ে গালে হাত দিয়ে বললাম, না, আমার প্ল্যানিংটা এই মুহূর্তে অনেক বর্ষর বুঝলি। আমি এখন রাখছি, ট্রেনে আছি, টাটা। শিরিনের কোনো প্রকার কথা না শুনে কলটা কেটে দিয়ে আবারও ভাবনায় ডুব দিলাম আমি। বিকেল প্রায় 4টা বাজছে। ট্রেন থেকে নামার জন্য মানুষরা হুড়মুড়িয়ে পড়ছে। আমি বসে আছি কখন ভিড় ফাঁকা হবে আর আমি নামব। খানিকক্ষণ বাদে ভিড় কমে এলো। ধীরে ধীরে আমিও নেমে পড়লাম ট্রেন থেকে। স্টেশন থেকে বেরিয়ে একটা সিএনজি ধরে সোজা বাড়ির পথে এগোলাম আমি। চেয়ারে মাথা নিচু করে বসে আছি। আম্মু চোখ গরম করে তাকিয়ে আছেন আর বিড়বিড় করছে। বাপি আমার সামনের চেয়ারে ভাবন্তক হয়ে বসে আছেন। রুষা একপাশে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আম্মু এবার না পেরে বাপির উদ্দেশ্যে বলেই উঠল, দেখেছ তো মেয়েকে মাথায় তুলে কত বড় ভুল করেছ? অভিষেক কত ভালো ছেলে ছিল, তাকে কি না পছন্দই হয়নি? তোমার আশকারাই মেয়েটা ধ্যাং ধ্যাং করে চলে গেল ঢাকায়। আর এখন হাতে টিসি ধরে বসে অন্য এক আবদার করছে। কথাটা বলে মুখ বেঁকিয়ে ফেলল আম্মু। আম্মুর কথায় বাপি বিরক্ত হয়ে বললেন, শেফা, থামো। আম্মু না থেমে গড়গড় করে বলল, হ্যাঁ, আমাকেই তো থামতে বলবে। তোমার মেয়েকে তো কিছুই বলবে না। উড়তে উড়তে যেন উড়নচণ্ডী হয়েছে। আম্মুর কথায় বাপি আর কোনে উত্তর না দিয়ে আমার দিকে এক নজর তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, তুই কি সত্যিই আমেরিকায় পড়ার জন্য যেতে চাস মা? এটাই তোর শেষ সিদ্ধান্ত? বাপির কথায় ঢক গিলে আমি শুকনো গলায় বললাম, হ্যাঁ বাপি, আমি পড়াশোনা শেষ করতে চাই ওখানে। বাপি আমার কথায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হালকা হেসে বললেন, এটা ভালো কথা, তবে তুমি কি একা থাকতে পারবে ওখানে? ভেবে বলো মা। আমি দ্রুত গলায় বলে উঠলাম, বাপি, আমি মানিয়ে নিতে পারব। তোমার সাথে তো এয়ারপোর্টের থাকা আঙ্কেলের সাথে পরিচয় আছে, তাই না? তুমি কাল সকালের টিকিট বুকিং করিয়ে দিতে পারবে প্লিজ? অসহায় চোখে তাকিয়ে আমার আর বাপির কথাবার্তা শুনে যেন আম্মু তেড়ে এলো। ধমকের সুরে বলল, বলছি মেয়ের মাথা তো গেছে। এখন মেয়ের কথায় নাচতে শুরু করেছ? এখন কি মেয়ের কথায় ওকে বিলেত পাঠানোর ব্যবস্থাও শুরু করেছ? বোধবুদ্ধি কি সব গেছে নাকি তোমার? বাপি আম্মুর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, উফ্ফো সেফা, আমাদের মেয়ে নিজের মতো বড় হতে চায়, এতে ক্ষতি কি বুঝছি না আমি। গর্ব করা উচিত আমাদের। আর তুমি কি মেয়েটাকে সহ আমাকেও কথা শুনিয়ে দিচ্ছ? আম্মু কড়া গলায় বলল, যা ইচ্ছে করো বাবা মেয়ে মিলে। যখন মেয়ে উড়ে বিদেশে অন্য কারো হাত ধরে চলে যাবে তখন বুঝবে। কথাটা বলে গটগট করে ঘরের ভেতর চলে গেল আম্মু। বাপি আমার দিকে আশ্বস্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখ মা, তুমি আর রুষা দুজনেই আমার আদরের মেয়ে। তোমাদের ওপর আমার অনেক ভরসা আর বিশ্বাস আছে বলেই তোমরা যা করো তাতে আমি কোনো বাধা দিই না। তোমার আমেরিকা যাওয়ার ইচ্ছেও আমি অপূর্ণ রাখব না। কাল সকালের ফ্লাইটেই তুমি আমেরিকায় যাচ্ছ। কিন্তু একটা কথা, তোমার প্রতি আমার বিশ্বাস যেন এমনই থাকে, কখনো যেন বিশ্বাস ভেঙে না যায়। এই বলে উঠে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিল বাপি। আমি উঠে দাঁড়িয়ে বাপিকে জড়িয়ে ধরলাম। চোখ থেকে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। কাপা কাপা সুরে বললাম, তোমার বিশ্বাস কখনো ভাঙব না বাপি, কথা দিলাম তোমায়। বাপি আমাকে শান্ত গলায় বললেন, কান্নাকাটি করো না। যখন এত কঠিন সিদ্ধান্ত নিয়েছ পূরণ করতে হবে তো। যাও, লাগে যে জামা কাপড় দরকারি জিনিস আর পাসপোর্ট সব নিয়ে নাও।
বাকিটা আমি দেখছি। আর আজ রাতেই তোমায় ঢাকা ব্যাক করতে হবে আমেরিকা যাওয়ার ফ্লাইট ধরতে চাইলে। আমি মাথা নাড়ালাম। বাপি নিজের ঘরের দিকে পা বাড়াল। আমিও ঘরে যেতেই সামনে রুষার গোল গোল চোখ থেকে চমকে উঠলাম। রুষা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও কোমরে হাত দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কি সেজে দাঁড়িয়ে আছিস কেন? রুষা ভ্রু নাচিয়ে ভারী গলায় বলল, তুই আমেরিকা যাচ্ছিস কেন সাবিপু? মাথা তো তোর আগে থেকেই গেছে। এখন দেখছি কানটাও গেছে। শুনতে পাসনি বাপিকে কি বললাম? পড়াশোনা করতে যাচ্ছি। আমার কথায় রুষা যেন বিশ্বাসী হল না। আমার দিকে হেলে সন্দেহী গলায় বলল, সত্যি তাই নাকি অন্য কিছু? আমি চুল হাত দিয়ে পিছনে দিয়ে রুষার মাথায় গাঁটটি মেরে বললাম, অন্য কিছু হলেও বলবো না। এই বলে ওর পাশ কাটিয়ে চলে এলাম আমি। আনিশা যেতেই রুষা নিজের রুমের দিকে এক প্রকার দৌড়ে চলে গেল। রুমে ঢুকেই নিজের ফোনটা নিয়ে তড়িঘড়ি করে জানালার পাশে দাঁড়িয়ে কারোর নম্বর ডায়াল করল সে। কানে ধরে কিছুক্ষণ পরেই দ্রুত কণ্ঠে বলে উঠল, হ্যালো 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 জিজু। ওপাশ থেকে আয়াস হালকা হেসে উঠল, হেই মাই ডিয়ার শালিকা নাকি হবু ভাবি? কোনটা বলবো? রুষা মুখ বাঁকিয়ে বলল, শালিকাই ঠিক আছে। ভাবি বললে একটা বুড়ি বুড়ি ফিলিংস আসে। হুহ। তা হঠাৎই জিজুকে মনে পড়ল যে। রুষা ঢক গিলে বলল, হ্যাঁ বলছিলাম যে এখন কোথায় আপনি? আয়াস গম্ভীর গলায় বলে ওঠে, তোমার আদরের বোনকে নিতে যাচ্ছি। একটু পর বের হব রাজশাহীর উদ্দেশ্যে। রুষা মাথা নাড়িয়ে বলে ওঠে, কিন্তু জিজু, আপি তো আমেরিকা যাওয়ার প্ল্যানিং করে ফেলেছে। কাল সকালে ওর ফ্লাইট। আজই ও ঢাকায় ব্যাক করবে। রুষার কথাটা শুনে ভ্রু কুঁচকে গেল আয়াসের। অবাক সুরে বলে উঠল, হোয়াট? কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। আপনি কিছু করুন নয়তো আপনার হবু বউ কিন্তু উড়ে গেল। অসহায় গলায় আয়াস কয়েক সেকেন্ড চুপ থেকে বাঁকা হেসে বলল, না শালিকা, ভুল করছ। আমার হবু বউ বরং তার হাজবেন্ডের কাছেই আসছে। আসতে দাও তাকে। আয়াসের কথায় আগা মাথা কিছুই বুঝল না রুষা। বেককল হয়ে সে বলে উঠল, মানে কি জিজু? আয়াস হাসিমুখে বলল, নাথিং শালিকা। পরে সব বুঝিয়ে বলবে তোমায় অনির্বাণ। ওকে, এখন রাখছি। এই বলে কল কেটে দিল আয়াস। ওর রুমে থাকা আনিশার বড় ছবির কাছে হেঁটে গিয়ে সেটা হাতে নিয়ে রহস্যময় হেসে বলল, এটা কি করলে মায়াবিনী? আমেরিকা যাচ্ছ? তাও আয়াসের থেকে বাঁচতে? তা তো হবে না নিশা পাখি। আমারই কাছে নিজের অজান্তেই চলে আসছ তুমি। দেখা হচ্ছে আমেরিকায়। কিন্তু এবার আর কোনো ছদ্মবেশ নয়, নিজের আসল রূপ নিয়ে আসব তোমার সামনে। আহানের রূপে। হ্যাঁ আমি আহান এবং আমি আয়াস রায়হান। এতদিন তোমার দিকে যত ছেলের নজর পড়েছে তাদের সবাইকে শাস্তি দিয়েছি আয়াস রায়হান হয়ে। ছদ্মবেশ ধরার এটাই ছিল মুখ্য কারণ। কিন্তু আর নয়। এই আয়াস রায়হান আহান আসছে তোমার কাছে, তোমাকে নিজের করে নিতে, ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করে নিতে। তুই শুধুই আমার। 2 দিন পর। আমেরিকাতে এসেছি একদিন হলো। এখানকার কালচার আমার মোটেও পছন্দ নয়। কিন্তু কি আর করার, এখানেই থাকতে হবে। অন্তত এখানে আয়াস নামক ভয়ানক মানুষটার ছায়া আমার জীবনে পড়বে না। তাতেই খুশি আমি। এই মুহূর্তে আমি হোটেলেই থাকছি।
কারণ এখানে বাড়ির খোঁজ সেভাবে পাইনি। আসার সময় রুষা সেইভাবে কান্নাকাটি জুড়ে দিয়েছিল আমার সাথে আসবে বলে, কিন্তু ওকে সাথে নেয়নি আমি। ও আমার কাছে থাকা মানেই বাড়তি ঝামেলা আর চাপ। এখন আমি রেডি হয়ে ভাড়া বাড়ির খোঁজে বাইরে যাচ্ছি। শুনেছি এখান থেকে বেশ কাছেই একটা বর্ষর বাড়ি ফাঁকা পড়ে আছে, সেটা ভাড়া দেওয়া হবে। বাড়ির মালিক একজন লোক, সেও নাকি থাকবে বাড়িতে। অবশ্য তাতে আমার কি, আমার একটা রুম হলেই যথেষ্ট। চুলে খোপা করে হাতটা নিচে রাখতেই ছোট ছোট চুলগুলো হানা দিল আমার কপালে। হতাশ চেহারা নিয়ে তাকালাম আয়নার দিকে। দেখতে খুব একটা বাজে লাগছে না, তাই চুল নিয়ে আর ব্যস্ত হলাম না। হাতে ফোন আর পার্স নিয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে পড়লাম। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে আমি বাড়িটা খুঁজে পেলাম। বাড়ি দেখে চোখটা ঠিক কপালে উঠে গেল। বেশ বর্ষর বাড়িটা। সামনে সুইমিং পুল সহ নানান রকম ফুলের বাগান পেরিয়ে বাড়িটা। দোতলা ডুপ্লেক্স বাড়ি। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে একটা বর্ষর নিঃশ্বাস ফেলে একটা অস্থিরতা ভাব নিয়ে বাড়ির মেইন গেট পেরিয়ে ঢুকে পড়লাম বাগানে। ছোট ছোট পায়ের ধাপ ফেলছি আর আশেপাশে তাকাচ্ছি আমি। হঠাৎ কারো কণ্ঠে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার থেকে কিছুটা দূরে একজন আমেরিকান লোক দাঁড়িয়ে আছে। লোকটি ইংলিশ ভাষায় বলে উঠল, হ্যালো এমএস, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি গলা খাকারি দিয়ে লোকটির বোঝার সুবিধার্থে ইংলিশে বললাম, I heard that this house will be rented out, is that true? Oh yes, do you want to rent the house? লোকটি নম্রভাবে কথাটা বললেন। আমি উনার কথায় সায় দিলাম। লোকটি হালকা হেসে বললেন, For this you need to talk to the homeowner, you have to go to the swimming pool, sir, is there? আমি উনাকে ধন্যবাদ জানিয়ে গুটি গুটি পায়ে সুইমিং পুলের দিকে এগিয়ে যেতে লাগলাম। নতুন জায়গা, নতুন সবকিছু দেখে হালকা নার্ভাস ফিল হচ্ছে আমার, তাই পা টিপে টিপে হাঁটছি আমি। কিছুদূর যেতেই সুইমিং পুলের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। আশেপাশে তাকিয়েও যখন কাউকে দেখতে পেলাম না, নাক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম সেখানে ঠাই। মনে মনে ওই আমেরিকান লোকটাকে ইচ্ছেমতো ঝেড়ে চলেছি। এত কষ্ট করে সুইমিং পুল পর্যন্ত হেঁটে এলাম, অথচ আশেপাশে কেউ নেই। অযথায় যেন আমার হেঁটে আসার পরিশ্রম সবটাই এই সুইমিং পুলের পানিতে টুপ করে পড়ে গেল। রাগে ফোঁস ফোঁস করতে করতে জোরে সোরে পাশ ফিরতেই কিসের সাথে যেন জোরে ধাক্কা লাগলো আমার। ধাক্কা লাগার সাথে সাথে আমার সামনে থাকা লোকটার হাত থেকে গোলাপের পাপড়ির ডালাটা ওপরে উড়ে গেল। আমি আর সামনে থাকা অর্ধবয়স্ক লোক দুজনেই হা হয়ে ওপরের দিকে চেয়ে রইলাম। পাপড়িগুলো সব এসে সুইমিং পুলের পানি সহ আমার ওপর ঝোড়ো ঝোড়ো করে পড়তে লাগল। বিষয়টা বুঝতে আমি কিছুক্ষণ ওপর দিকে তাকিয়ে থাকলাম। পাপড়ির ডালা সোজা এসে লোকটার মাথার ওপর পড়ল। লোকটির দিকে তাকিয়ে একটা শুকনো ঢক গিললাম। উনি মাথা থেকে ডালা নামিয়ে আমার দিকে কড়া নজরে তাকিয়ে থাকলেন। আমি মুখটা প্রসারিত করে অনুনয়ের সুরে বললাম, সরি, আসলে আমি খেয়াল করিনি। হুট করেই পাশ ফিরলাম আর আপনিও এখানে দাঁড়িয়েছিলেন। আই এম রিয়েলি সরি। কথাগুলো বলতে বলতে পিছাতে থাকলাম আমি। আমার পিছনে যে একটা সুইমিং পুল আছে সেটা আমি কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি ভুলে গেলাম। আর আমার সামনে থাকা লোকটা আমেরিকান হওয়ার দরুন আমার বাংলা ভাষা উনি কিছুই বুঝছেন না সেটাও আমার খেয়াল নেই। উনি হ্যাবলাকান্তের মতো আমার দিকে তাকিয়ে আছেন আর পিছন দিকে চোখ বড় করে তাকাচ্ছেন। আর দুই ধাপ পিছাতেই আমার হিল জুতো স্লিপ কাটল। আমি ব্যালেন্স না রাখতে পেরে গিয়ে পড়লাম সোজা সুইমিং পুলের পানিতে। আমি সাঁতার জানি না, তার ওপর পানি এত গভীর। নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে ছটফট করতে থাকলাম, কিন্তু পারলাম না। ডুবে গেলাম।
ধরে নিলাম হয়তো কেউ বাঁচাতে আসবে না, হয়তো অন্তিম সময় এসে গেছে। কিন্তু আমায় অবাক করে দিয়ে কেউ পানির ভেতরে সাঁতার কেটে এসে আমার হাত ধরে টান দিলেন। আমাকে কোলে নিয়ে উপর দিকে উঠে গেলেন। আমাকে নিয়ে পানি ভেদ করে উঠে দাঁড়ালেন লোকটা। নিজের মুখটা খুলে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম আমি। আর একটু দেরি হলে যেন সেখানেই আমার লাশ পড়ে থাকত। কিছুক্ষণ পর স্বাভাবিক হতেই আমার মনে পড়ল কে যেন আমায় বাঁচিয়েছে। অসম্ভব কৌতূহল ভাব নিয়ে ওপর দিকে তাকালাম আমি। সাথে সাথে অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। চোখজোড়া গোল গোল করে অবিশ্বাস্য গলায় বলে উঠলাম, আপনি? আমার কথার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন আমার দিকে ছুঁড়ে মারলেন লোকটি। সিরিয়াসলি মিস আনিশা, আগে তো সব জায়গায় আপনাকে দেখতাম, আজকাল সুইমিং পুলেও দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। সো আগে ওপরে উঠি? লোকটি আর কেউ নয়, আহান। সত্যি উনাকে দেখে অবাক। আশেপাশে তাকিয়ে উনার দিকে তাকিয়ে দ্রুত মাথা নাড়ালাম। উনি বাঁকা হেসে পানির মাঝে আমায় নেমে দিতে চাইলে আমি আগোপাস না ভেবে উনার গলা জড়িয়ে কাঁপতে কাঁপতে বললাম, না না না, প্লিজ, আমি ডুবে যাব কিছুক্ষণ আগের মতো। আমার কথায় যেন বিনোদন পেলেন আহান। মন খুলে হেসে উঠলেন। অন্য সময় হলে হয়তো উনার এই ভয়ানক সুন্দর হাসি দেখে হা করে তাকিয়ে থাকতাম, কিন্তু এখন যেন উনার হাসিতে গা জ্বলছে। মুখ ফুলিয়ে বাঁকা চোখে তাকালাম আহানের দিকে। উনি এখনো মিটিমিট হাসছেন। আমার বাঁকা তাকানো দেখে উনি বললেন, এভাবে তাকাবেন না প্লিজ, আমি দুর্বল হার্টের রোগী। আচ্ছা, পানি তো এতটাও গভীর নয় মিস আনিশা, আমি তো ঠিকঠাক মতো দাঁড়িয়ে আছি। কথাটাগুলো যেন উনি আমাকে ব্যঙ্গ করেই বলে উঠলেন। আমি উনার কথায় ভারী গলায় বললাম, আপনার মতো সবাই তো টাওয়ারের মতো লম্বা নয় যে এত গভীর পানিতে দাঁড়িয়ে থাকতে পারবে। উনি কিছু বললেন না আর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠলেন। তারপর আমার কানে ফিসফিস করে বললেন, সো আমার কোলে কি আরও কিছুক্ষণ এভাবে থাকার চিন্তাভাবনা আছে? থাকলে থাকতে পারেন, নো প্রবলেম। আহানের কথায় বিদ্যুতের গতিতে উনার কোল থেকে লাফ দিয়ে নেমে গিয়ে 2 হাত দূরে সরে দাঁড়ালাম। আমার কাজে হালকা হেসে চেয়ারে থাকা টাওয়াল হাতে নিয়ে মাথার চুল মুছে নিয়ে আমার দিকে টাওয়ালটা এগিয়ে দিলেন উনি। আমি আহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। উনি ইশারা করে বললেন, ম্যাডাম, মাথা না মুছলে ঠান্ডা লেগে যাবে। তাতে কিন্তু আমার দোষ দিয়ে বলতে পারবেন না যে আমি আপনাকে মাথা মোছার জন্য কিছু দেয়নি। আমি উনার সাথে কথা না বলে এক নজর তাকিয়ে টাওয়ালটা নিয়ে নিলাম হাত থেকে। তারপর মাথা মুছতে লাগলাম। আহান সামনে থাকা লোকটাকে ইশারা করে এখানে যেতে বললেন। লোকটি সেখান থেকে চলে গেলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা মুছতে এবং ভাবতে ব্যস্ত। আজ কি কাণ্ডটাই না ঘটালাম আমি। আহান যদি না থাকতেন তবে তো। আর ভাবতে পারলাম না, গায়ের লোক দাঁড়িয়ে গেল ভয়ে। আচ্ছা, আহান এখানে কেন? উনি তো দেশে ছিলেন তবে? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে আমি উনাকে প্রশ্ন করেই বসলাম। আচ্ছা, আপনি তো দেশে ছিলেন তবে আমেরিকায় যে? আহান গায়ে কাপড় জড়িয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আমার হবু বউকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি চোখ বড় বড় করে বললাম, আপনার হবু বউ? ও এখানে চলে এসেছে? কিন্তু কেন? উনি সরু গলায় বললেন, আমার থেকে পালিয়ে এসেছে। আমি ওকে কত ভালোবাসি জানেন? হাত নাড়িয়ে, ও তো আমাকে ভালোই বাসে না। সারাদিন শুধু হেট ইউ করে যায়। এটা কি ঠিক বলো? এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম উনার কথা।
পুরোটা শোনার পর আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া গলায় বললাম, একদমই ঠিক হয়নি। ভারী অন্যায় হয়েছে আপনার সাথে। আচ্ছা, ওর সাথে দেখা হয়েছে? হুমম হয়েছে। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, অদম্য কৌতূহল নিয়ে বললাম। তারপর উনি আমার কথায় গম্ভীর হয়ে তাকালেন। তারপর 2 ধাপ আমার কাছে এসে একটা আঙ্গুল দিয়ে আমার কপালে লাগিয়ে বললেন, এতই আগ্রহ? এসব পরে শুনলে ভালো হয় না। এখন প্লিজ যদি আমার সাথে ভেতরে আসেন তাহলে আমি ধন্য হই, নয়তো এখানে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে অসুস্থ হয়ে পড়বেন। আমি ঠোঁট উল্টিয়ে মাথা নাড়ালাম। আহান আর কথা বাড়িয়ে সামনে চলতে শুরু করলেন, আর আমি পেছনে পেছনে হাঁটতে লাগলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুহাত ঠান্ডায় নাড়াচ্ছি আমি। আহান কোথায় যেন গেছেন আমায় দাঁড়িয়ে রেখে, আর আসার নামই নেই। রাগে গড়গড় করে বলে উঠলাম, কি অদ্ভুত লোকটা! এখানে একজন অসহায় মেয়ে ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, তাতে বিন্দুমাত্র চিন্তা পর্যন্ত নেই। অবশ্য থাকবেই বা কেন, আমি কে হই উনার? হঠাৎই আমার কথার প্রত্যুত্তরে আহানের গলা পেয়ে সামনে তাকালাম। আপনি কে হন সেটা এখন আপনার না বুঝলেও চলবে। সময় আসলে আপনা আপনি বুঝে যাবেন মিস আনিশা। উনার কথায় ভ্রু যুগল কুঁচকে গেল আমার। আমার কাছে এগিয়ে এসে আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিলেন উনি। আমি আগ্রহ নিয়ে বললাম, এটা কি? আমার দিকে না তাকিয়ে উল্টো দিকে ফিরে ভারী গলায় উনি বললেন, ড্রেস। আশা করি আপনার সাথে ড্রেসটা ফিটিং হবে। আহানের কথায় প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগ উঁচিয়ে সেটা ঠিক করে দেখতে থাকলাম। শপিং ব্যাগের ওপর স্পষ্ট লিখা, ফর মাই লাভ। এটা দেখে ব্যাগটা নামিয়ে ঘুরে আহানের দিকে গিয়ে দাঁড়ালাম। তারপর উনার দিকে ব্যাগ এগিয়ে দিয়ে বললাম, এটা আমি নিতে পারবো না। আহান অবাক চোখে আমার দিকে তাকালেন। তারপর কপাল ভাঁজ করে গম্ভীর গলায় বললেন, কেন? কারণ এই ড্রেসটা আপনি আপনার হবু বউয়ের জন্য কিনেছেন, আর আমি অন্য কারো জিনিস নিতে পছন্দ করি না। আমার কথায় যেন বেশ বিরক্ত হলেন আহান। তারপর ধমক দিয়ে বলে উঠলেন, এই মেয়ে কথা বুঝো না? ভেজা ড্রেসে থেকে কি ঠান্ডা লাগানোর শখ জেগেছে? সব সময় নিজের জেদ, জেদ আর জেদ। আর একবার জেদ করলে ঠাটিয়ে চড় মারব। উনার ধমকে খানিকটা ভরকে গেলাম আমি। ভয় নিয়ে উনার দিকে তাকালাম। এই ধমকের সুর আগেও কারো কাছ থেকে শুনেছি আমি। চেনা চেনা লাগছে খুব। আহান নিজের মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে আবার খুলে যথাসম্ভব শান্ত হয়ে বললেন, আই এম সরি মিস আনিশা। আসলে আপনি সেই তখন থেকে এভাবে ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছেন আর আমার দেওয়া জিনিস নিতেও চাইছেন না, তাই একটু বেশিই হাইপার হয়ে গিয়েছিলাম। আমি উনার দিকে সন্দেহী নজরে তাকিয়ে চোখ নামিয়ে বললাম, হুম, ইটস ওকে। এখন তো ড্রেস চেঞ্জ করে নিন। আহানের কথায় মাথা নাড়ালাম আমি। উনি আমাকে বললেন, সামনে গিয়ে বাম দিকের ঘরে গিয়ে আপনি ড্রেস চেঞ্জ করতে পারেন। আমি উনার কথামতো দ্রুত উনার বলা রুমটার দিকে পা বাড়ালাম। আনিশা যাওয়ার পর আহান ওরফে আয়াস কাছের টেবিলে বাড়ি মেরে মুখে হাত দিয়ে নিজে নিজেকে বলল, ওহ হো আয়াস, নিজের রাগটা দমিয়ে রাখো। এমন হুটহাট রেগে গেলে আনিশা তোকে চিনে ফেলবে। রাগটা যে করেই হক সামলিয়ে রাখতে হবে, শান্ত রাখতে হবে নিজেকে। সোফায় বসে থেকে নিজের ক্লায়েন্টের সাথে কথা বলছেন আয়মান সাহেব। এরই মাঝে গটগট করে ভিতরে ঢুকে পড়লেন মিসেস ইহানা।
সচরাচর মিসেস ইহানা এমন ক্লায়েন্টের সামনে হুড়মুড় করে চলে আসা যাওয়া কমই করেন। হঠাৎই এভাবে আসা দেখে কিছুটা চমকে গেলেন আয়মান সাহেব। মিসেস ইহানা ইশারা করতেই আয়মান সাহেব বলে ওঠেন, সৌমি চৌধুরী, আজকে এই পর্যন্তই। বাকি কথা অন্য সময় বলি। অফকোর্স, হোয়াই নট। তবে আজ আসি মি রায়হান। কথাটা বলে লোকটি আয়মান সাহেবের সাথে হ্যান্ডশেক করে বেরিয়ে গেলেন। তারপর মিসেস ইহানার দিকে তাকিয়ে কপাল কুঁচকে আয়মান সাহেব বললেন, কি হয়েছে ইহানা? এমন আচরণ করছো কেন? মিসেস ইহানা চিন্তিত সুরে বললেন, ব্যাপারটাই যে এমন। একটু আগে মায়ের, তামান্না বেগম, সাথে কথা হলো। তাতে কি হয়েছে? মিসেস ইহানা মুখ ভার করে বললেন, কি হয়নি সেটা বলো। তুমি কি জানো আয়াস আমেরিকায় এসেছে? মিসেস ইহানার কথা শুনে আয়মান সাহেব বিস্মিত চোখে তাকালেন আর বললেন, মজা শুরু করেছ নাকি ইহানা? আয়াস কবে কখন কেন আমেরিকায় এলো? আর এলেও ও এখানে এলো না কেন? মিসেস ইহানা কপালে হাত দিয়ে বললেন, তোমার ছেলেকে তো তুমি চেনো। ও কখন কোথায় কি করে তা কি আমাদের বলে? আমরা যেন ওর মা বাবা নয়, চরম শত্রু। মা বললেন আয়াস এখানে ওই আনিশা নামের মেয়েটার জন্য এসেছে। আনিশা নামটি শুনে আয়মান সাহেবের বিস্ময় যেন আকাশ ছুল। এসব কি বলছো তুমি ইহানা? তুমি তো জানো আমরা কথা দিয়ে ফেলেছি মুর্শেদকে, আয়াসের মামা, যে আহানিতার সাথেই আয়াসের বিয়ে দেব আমরা। আর এখন যদি আহানিতা এসব শোনে যে আয়াস অন্য মেয়ের পেছনে পড়ে আছে, তবে কি রিয়েকশন হবে বুঝতে পারছো তুমি? উত্তেজিত গলায় আয়মান সাহেব কথাগুলো বলে ওঠেন। মিসেস ইহানা হতাশ গলায় বলেন, তাহলে কি করব তুমি বলে দাও। আহানিতার নামটা তো ছেলেটা সহ্য অবধি করতে পারে না। কতবার ওকে বোঝানোর চেষ্টা করেছি আহানিতা ভালো মেয়ে, ওর সাথে আহানিতাকে মানাবে, কিন্তু কে শোনে কার কথা? কোথাকার কোনো আনিশা। এখন তার পেছনে পাগলের মতো ছুটতে ছুটতে আমেরিকা পর্যন্ত চলে এলো। মা আয়াসকে আটকানোর চেষ্টা করেনি? না করেননি। মা বলেছেন যে আহানিতা নয়, আনিশায় আয়াসের যজ্ঞ। বাড়ির বউ হলে একমাত্র আনিশাই হবে। আয়মান সাহেব কয়েক সেকেন্ড চুপ থেকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেন, ও রিয়েলি? এখন মাও আয়াসের জেদের সাথে তাল মেলাচ্ছে। ঠিক আছে, আমিও দেখে নেব আহানিতা ছাড়া কি করে অন্য কেউ আয়াসের বউ হয়। আহানিতাকে বাড়ির বউ করতে না পারলে আমাদের বিজনেসের সম্পর্ক মুর্শেদ ভেঙে দেবে। এখন আহানিতাকেই আয়াসের মনে জায়গা করে নিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় ইহানা। আহানিতাকে বাড়িতে আসতে বলো। মিসেস ইহানা মাথা নাড়িয়ে সিঁড়ি দিয়ে ওপরের ঘরে ঢুকে যান। সোফায় গালে হাত দিয়ে বসে আছি আমি। অপেক্ষা করছি এই বাড়ির মালিক অর্থাৎ আহানের। উনাকে বেশ কিছু প্রশ্ন করার আছে আমার। বাট উনি মেবি উনার ঘরে পার্লার খুলে বসেছেন, যেখানকার ক্লায়েন্ট উনি নিজেই। এতক্ষণ লাগে বুঝি কারো পোশাক পরতে? এদিকে প্রশ্নের পাহাড়ের চূড়া যেন বেড়েই চলেছে আমার। কোনটা ছেড়ে কোনটা প্রশ্ন করব উনাকে ভেবে পাচ্ছি না। সব প্রশ্ন যেন প্যাচ লেগে গিয়েছে আর আমি সেই প্যাচ খুলতে ব্যস্ত হয়ে পড়েছি। আরও মিনিট পাঁচেক পরে আহান বড় বড় ধাপ ফেলে হেঁটে এসে আমার সামনের সোফায় ধপ করে বসে পায়ের ওপর পা তুলে বসলেন। আমি চোখ তুলে উনার দিকে তাকাতেই ক্রাশ নামক বাসটি আমার মনে হানা দিল। সাদাকালো চেক শার্ট পরেছেন উনি। ভেজা চুলগুলো বারবার নিজের হাত দিয়ে নাড়াচ্ছেন। বেশিক্ষণ তাকিয়ে না থেকে চোখজোড়া নামিয়ে নিলাম, নয়তো আবার কিছু বলে এই আহান নামক লোকটা লজ্জায় ফেলে দিতে পারেন।
অতঃপর আবারও বিরক্তির দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে বললাম, আর একটু দেরিতে আসতে পারতেন। আহান আমার কথায় আশেপাশে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বললেন, না, আরেকটু পর এলে হয়তো আমার এই টমেটোর মতো গাল দুটো আরও ফুলে যেত, সেটা মোটেও ভালো হতো না। অ্যান্ড সরি ফর লেট। আসলে আমি একা মানুষ তো, তাই নিজেকে রেডি করতে একটু সময় লাগে। ইশারা করে আমি উনার কথায় একটু কাশি দিলাম। উনি এবার বেশ সিরিয়াস হয়ে বললেন, সো মিস আনিশা, আপনি এখানে এসেছেন বাড়ি ভাড়া নিতে, রাইট? আমি উনার কথায় সায় দিলাম। উনি বেশ আয়েশ করে সোফায় গা এলিয়ে দিয়ে বললেন, ওয়েল, ভালোই হলো। আমার বাড়িটা দোতলা। আপনি নিচ তালায় থাকতে পারেন আর আমি ওপর তালায়। আর বাড়ি ঘুরে দেখতে হলে ঘুরে দেখতে পারেন। আমি আহানের দিকে দৃষ্টি সহির করে বললাম, নো থ্যাঙ্কস। আমার বাড়ি বেশ পছন্দ হয়েছে। আমার কথায় আহান সোজা হয়ে বসে হাত মুঠো করে আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বাট আই হ্যাভ সাম কন্ডিশনস মিস আনিশা। আমি উনার চাহনি আর কথায় খানিকটা ভরকে গিয়ে শুকনো ঢক গিললাম। তারপর শুকনো গলায় বললাম, কি কন্ডিশনস? উনি এবার একদফা হাসলেন আর বললেন, আমাদের মাঝে এই দূরত্ব কমিয়ে ফেলতে হবে। আই মিন, আমাদের মাঝের সম্পর্ক হবে বেস্ট ফ্রেন্ড বা তার থেকে বেশি। বাকিটা বলার আগেই সূক্ষ্ম দৃষ্টিতে তাকালাম উনার দিকে, সাথে সাথে উনি গলা খাকারি দিয়ে বললেন, মানে বেস্ট ফ্রেন্ড ফরএভার? এমন সম্পর্ক থাকতে হবে যেখানে কোনো ফর্মালিটি থাকবে না। আমি কিন্তু হুটহাট করে আপনার কাছে যখন তখন ছোট ছোট আবদার করে বসতে পারি। যেমন আপনার কাছে এসে কফি চাইতে পারি বা আপনার সাথে গল্প করার অধিকার চাইতে পারি। অ্যান্ড সবথেকে বড় কথা, এই আপনি বলার সম্পর্কটা বেশ বাজে লাগছে, সো আমি আপনাকে তুমি করে বলতে চাই। সো দেওয়া যাবে কি এই হতভাগা ডক্টর আহানকে সেই অধিকার? আমি এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে আহানের কথাগুলো শুনছিলাম। তারপর মুচকি হেসে স্বাভাবিক গলায় বললাম, অবশ্যই। ঠিক আছে, তবে আজ থেকে তুমি এখানে থাকছো, রাইট? আমি মাথা চুলকে আমতা আমতা করে বললাম, হুমম, কিন্তু আমার কিছু জিনিসপত্র আর জামা কাপড় হোটেলেই রয়ে গেছে, সেসব আনতে হবে। আহান আমার কথা শোনার সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালেন। তারপর বাইরের দিকে ইশারা করে বললেন, যাওয়া যাক, তবে আপনার জিনিসপত্র আনতে? আমি বিস্মিত গলায় বললাম, আপনি যাবেন? উনি মিষ্টি করে হেসে বললেন, কেন নয়? একজন স্পেশাল মানুষকে, আই মিন বেস্ট ফ্রেন্ডকে আনতে যাচ্ছি। আজ ফ্রি আছি, কাল থেকে কিন্তু থাকব না। আমার হসপিটালে ডিউটি আছে। আমি মাথা নাড়ালাম। অতঃপর উনাকে অনুসরণ করে বাড়ির বাইরে চললাম দুজনে। এত কিছুর মাঝেও যেন কোনো কিছুর অনুপস্থিতি অনুভব করছি আমি। যেন কিছু একটা আমার কাছে নেই। কিন্তু কি নেই সেই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না মোটেও। এক অজানা কারণে মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। পা জোড়া পিপিলিকার ন্যায় চলতে থাকল। মুখটা ভার হয়ে গেল। বাম হাতের কাপড় উঠিয়ে হাত বুলালাম আমি, যেখানে স্পষ্ট করে ডিজাইন করে ট্যাটু আঁকা, যেখানে জলজল করছে আয়াসের নাম। ঘটনাটা বেশ কিছুদিন আগের। অতীত। কতবার তোকে বারণ করেছি অভিষেকের নাম নিবি না, কথা কানে যায় না? অভিষেকের নামটা শুনলে মাথায় আগুন ধরে আমার। আর সারাদিন তুই বলতে থাকিস, অভিষেক কোথায়, অভিষেক কোথায়। ধমকের সুরে আমার হাতটা শক্ত করে চেপে ধরে কথাগুলো বললেন আয়াস। আমি দাঁতে দাঁত চেপে বললাম, কেন বলবো না?
সেদিনের পর থেকে বারবার অভিষেকের কথা জানার চেষ্টা করেছি, কিন্তু আপনি এড়িয়ে গেছেন। আর বাপিও বারবার আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেছে যে অভিষেক কোথায়। আমি বাপির কথার কোনো উত্তর দিতে পারিনি। আমার কথায় চুলের মুঠি ধরে উনার কাছে টেনে উনি নিজের কপালের সাথে আমার কপাল লাগিয়ে দিয়ে কড়া গলায় বললেন, অভিষেক আমেরিকায় ফিরে গেছে। আর আমি ওদের স্পষ্টভাবে মানা করেছি তোর বা আমার হবু শ্বশুর বাড়ির সাথে কেউ যোগাযোগ করার চেষ্টাও না করে, তাই যোগাযোগ করেনি। আমার নিশাপাখির খোঁজ অন্য কোনো পুরুষ নেবে সেটা আমি সহ্য করব না, কিছুতেই না। আমি উনার থেকে দূরে সরে লাগলাম। মুহূর্তেই এক হাত দিয়ে আমার কোমর চেপে ধরলেন আয়াস। আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বললাম, আমি কি আপনার বউ? আপনার সম্পর্কে আমি কে হয় যে আপনি আমার ওপর এত অধিকার খাটাচ্ছেন? অভিষেকের নাম আমি 100 বার বলবো, 1000 বার বলবো। আমার কথায় যেন আয়াসের চোখমুখ রাগে লাল হয়ে গেল। আমাকে আরো শক্ত করে চেপে ধরে বললেন, ওহ আচ্ছা তাই, তো চল আজকে এমন ব্যবস্থা করি যাতে তুই আমার নাম ছাড়া কারো নাম মনেই করতে পারবি না। আয়াসের কথার আগামাথা কিছু বুঝলাম না আমি, তবে বুঝতে পারলাম উনি ভয়ানক কিছু ঘটাতে চলেছেন আমার সাথে। কিছুক্ষণের মধ্যেই একজন মেয়ে এসে আমার হাতে আয়াস নাম দিয়ে ট্যাটু করতে শুরু করলেন। হাত ভীষণভাবে জ্বালা করছিল আমার। কান্নাকাটি করেও রেহাই পাইনি। ব্যথায় চিৎকার করেছিলাম, তবুও এই ট্যাটুটা আয়াস করে নিয়েই আমায় ছাড়লেন। পুরো 2 দিন হাত ব্যথার নাড়াতে পারিনি। চোখের সামনে একটা চুটকি বাজতেই আমি ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলাম। সামনে আহান উৎসুক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমিও উনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি বললেন, এখানে দাঁড়িয়ে থাকলে যে? গ্যারেজ পর্যন্ত একা একা গিয়ে দেখি তুমি নেই। আবার এখানে আসতেই তোমাকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখলাম। মনে হলো কোনো গভীর চিন্তায় মগ্ন ছিলে তুমি। আমি মলিন হাসি দিয়ে বললাম, না তেমন কিছু না। উনি আমার হাতে থাকা ট্যাটু দেখে চোখ দিয়ে ইশারা করে বাঁকা হেসে বললেন, আয়াস, নামটা তোমার ভালোবাসার মানুষের বুঝি? আমি আনমনে বলে উঠলাম, না। ট্যাটুর দিকে তাকিয়ে, একজন অদ্ভুত মানুষের নাম। যেন উনি একজন মানুষ নয়, রহস্যময় উপন্যাস। উনাকে নিয়ে গবেষণা করতে থাকলে আমি কেন আপনিও বুড়ো হয়ে যাবেন? আমার কথায় উনি অদ্ভুতভাবে হাসলেন। যেই হাসির অর্থ ভেদ করা হয়তো আমার পক্ষে সম্ভব নয়। তারপর আমার হাত আলতো করে ধরে বললেন, অনেক হয়েছে কথা, লেটস গো। আমার হাত ধরে আপনমনে হাঁটতে শুরু করলেন উনি। আমি অবাক চোখে তাকালাম উনার দিকে আর হাতের দিকে। এমন অদ্ভুত অনুভূতি আর অস্থিরতা কেন জাগছে? আহানের এই শীতল স্পর্শ যেন আয়াসের অবিকল মনে হচ্ছে। এটা কি সত্যি নাকি আমার মনে ভুল? দুপুর গড়িয়েছে। নভেম্বর মাস, তাই আমেরিকাতে ভালোভাবেই শীত পড়েছে। রোদ যেন হারিয়ে গেছে। এই শীতে সামান্য একটা লং টপস আর স্কার্ফ ছাড়া কিছু নেই। হোটেল থেকে জিনিসপত্র নিয়ে আমি আর আহান ফিরছি। ফেরার পথে আমরা দুজনেই রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়েছি। একটা অদ্ভুত বিষয় হচ্ছে লাঞ্চের মেনু আমাকে কিছুই বলতে হয়নি। আমার পছন্দের সবকিছু আহানি অর্ডার করে দিয়েছেন। উনার প্রতি কোথা থেকে যেন খানিকটা সন্দেহ উৎপত্তি হয়েছে। উনাকে কিছু প্রশ্ন করতে গিয়েও পারছি না আমি। উনি আপন মনে সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করছেন। দুহাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরেছি ঠান্ডায়।
জানালার কাঁচটাও খোলা। ঠান্ডা বাতাস বেশ ভালোভাবে সেদিকে থেকে হানা দিয়েছে। সিটে মাথা লাগিয়ে দিয়ে চোখ বন্ধ করলাম। কিছুক্ষণের মাঝেই ঠান্ডা বাতাস আসা বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই গায়ে বর্ষর মাপের জ্যাকেট পরল। মুখটাও ঢেকে গেল। মুখের ওপর থেকে জ্যাকেট সরিয়ে পাশ ফিরে আহানের দিকে তাকালাম। বুঝতে পারলাম উনি উনার জ্যাকেট আমাকে দিয়েছেন। উনি আমার দিকে না তাকিয়েই বললেন, নিজের প্রতি এত কেয়ারলেস কেন তুমি? জানো না আমেরিকায় ঠান্ডা হয় এ সময়ে? আমি মিনমিন করে বললাম, আসলে ভুলে গেছিলাম ঠান্ডার জন্য এক্সট্রা কাপড় বের করে নিতে। ধন্যবাদ আপনাকে। আমার কথা শুনে উনি কড়া গলায় বললেন, ধন্যবাদ শুনতে পছন্দ করি না। অদ্ভুত। আয়াশও ঠিক একইভাবে বলতেন। আয়াশও ধন্যবাদ শুনতে মোটেও পছন্দ করতেন না। আচ্ছা, কোনোভাবে আহানি কি আয়াশ? না না, এসব কি উল্টোপাল্টা কথা ভাবছি আমি? এই আয়াশ আমার মাথায় জাপটে বসে আছেন, তাই হয়তো এসব চিন্তা ভাবনা আসছে। এবার সাহস করে আহানের দিকে তাকিয়ে সুপ্ত গলায় বললাম, আচ্ছা, আপনি আয়াশ রায়হানকে চেনেন? আমার কথা শোনার সাথে সাথে গাড়ি সাইড করে ব্রেক কষলেন উনি। তারপর চোখমুখ জড়িয়ে তাকালেন আমার দিকে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বললেন, হঠাৎ এই প্রশ্ন? আয়াশ মানে ওই লোকটা না যাকে তুমি রহস্যময় উপন্যাস বলে আখ্যায়িত করছ? আমি মাথা নাড়ালাম। আয়াশকে চিনলে তোমাকে আগেই বলে দিতাম যখন তোমার হাতে ওই ট্যাটুটা দেখেছিলাম। তোমার এই মনে হলো কেন যে আমি আয়াশকে চিনি? আমি নীরস গলায় বললাম, আপনার কাছে একটা অল্প বয়সী ছেলেকে নিয়ে গিয়েছিলাম, মনে আছে? পরের দিন এসে যখন ছেলেটির কথা জিজ্ঞেস করলাম তখন আপনি বললেন ও নাকি চলে গেছে। কিন্তু এটা কেন বলেননি যে আপনি ওকে অনাথ আশ্রমকে ওর ভাই সহ দিয়ে এসেছেন? তাও আশ্রমটা ছিল আয়াশের। আমার কথায় যেন আহান হকচকিয়ে উঠলেন। নার্ভাস চোখমুখ নিয়ে ধীর করে বললেন, আয়াশের আশ্রমে দিয়ে এসেছি, এই ব্যাপারটা কাকতালীয় আনিশা। আর ওদের অনাথ আশ্রমে দিয়ে এসেছি কয়েকদিন পর। তখন আপনাকে কি করে বলতাম? আচ্ছা, তুমি আমাকে ঠিক কোনো দিক দিয়ে সন্দেহ করছো বলতে পারো? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। হয়তো শুধুই আহানকে সন্দেহ করছি আমি। সব আমারই মনের ভুল। অনুনয়ের সুরে বললাম, না, সন্দেহ করছি না। জাস্ট প্রশ্নগুলো মাথায় এলো তাই করলাম। আমার প্রশ্নে যদি বিব্রত হয়ে থাকেন তবে সরি বলার কিছু নেই। এখন যাওয়া যাক। মুচকি হেসে আমি সম্মতি জানাতেই উনি গাড়ি স্টার্ট দিলেন। ফুচকার দোকানে মুখ ফুলিয়ে বসে আছে রুষা। অনিবার্ন দুষ্টুমি করে রুষা মুখ ফুলানো ছবি তুলছে। রুষা কড়া চোখে তাকিয়ে হাতের কনুই দিয়ে অনির্বাণের ফোন ফেলে দিতে নিলেই অনিবার্ন কোনোমতে ফোন ধরে ফেলল। রুষা ঝাঝালো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে, চুপচাপ থাকতে পারছ না? অনিবার্ন রুষার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কি হয়েছে গো আমার প্রেয়সীর? রেগে বোম হয়ে আছো কেন? রুষা হতাশ গলায় বলল, সাবিপু আমেরিকায় নিয়ে গেল না আমায়। এত কষ্ট করে চোখে পানি দিয়ে কাঁদলাম, তবুও সব পরিশ্রম পানিতে পড়ল। ঠোঁট উল্টিয়ে অনিবার্ন অসহায় চোখে বলল, কি বলছো রুষা? তুমি আমেরিকা গেলে আমার কি হতো? কি আবার হতো? একবারে তো যাইতাম না। এমন হাবভাব করছো আমেরিকা গেলে অন্য ছেলের হাত ধরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো।
চোখ রাঙিয়ে। অনিবার্ণ আর রুষা কথোপকথন শুনে ফুসকা বানানো মামাও ফিক করে হেসে ফেললেন। রাতটা বেশ গভীর। কুয়াশায় ঢাকা পড়েছে সারা শহর। এই ঠান্ডার সময় কুয়াশা মাখা পরিবেশটা উপভোগ করার সময় আলাদা। সাথে যদি কফি থাকে তাহলে তো কথাই নেই। এই মুহূর্তে কাচের বেকনিতে দাঁড়িয়ে এই আবছা কুয়াশায় ঢাকা শহরটা উপভোগ করছি আমি। বাড়িটা যেহেতু শহরের মেইন রাস্তার পাশেই, সেহেতু শহরের দৃশ্যগুলো আরও ভীষণ সুন্দর হয়ে ফুটে উঠেছে। রেলিংয়ে হাত দিয়ে আরেক হাতে কফি নিয়ে বেশভাবে ওয়েদারটা এনজয় করতে ব্যস্ত আমি। তবুও মনের মাঝে এক চাপা অস্থিরতা কাজ করছে। মাঝে মাঝে যেন এই ফাঁকা শহরের এত অক্সিজেনের মাঝেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। কিছু একটা ভীষণভাবে মিস করছি। হঠাৎই কারো মোটা গলায় খানিকটা চমকে উঠলাম। বাঁকা চোখে আশেপাশে তাকালাম। এই মোটা গলাটা বেশ চেনা জানা আমার। এমনই গলা ছিল আয়াসের। তবে কি উনি ফিরে এসেছেন? কথাটা ভাবতেই যেন মনের মাঝে হালকা ভয় আর হালকা আনন্দ, দুই অনুভূতি একসাথে নেচে উঠল। পিছন ফিরে তাকালাম। পা টিপে টিপে বেলকনিত দরজায় গিয়ে দাঁড়িয়ে ঘরের বাহিরটা উকি মারলাম। অতঃপর হতাশ হলাম। কেউ নেই বাইরে। হয়তো আয়াসের গলাও ভাবনার মাঝেই শুনতে পেয়েছি আমি। চাপা হাসিটা মুহূর্তেই কোথাও যেন মিলিয়ে গেল। গায়ে থাকা চাদরটা বেশভাবে জড়িয়ে নিলাম। হাতের কফিটা রেখে দুহাত ভর দিয়ে রেলিংয়ে রাখলাম। আচ্ছা, আয়াস তো সবসময় আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জেনে ফেলত। তবে এবার কেন জানতে পারলেন না? নাকি উনি জানার চেষ্টাই করেননি? হয়তো আমিই ভুল। উনি কখনো আমায় ভালোবাসেননি। হয়তো মোহের টানে সবসময় আমার কাছে ছুটে আসত। মোহটা হয়তো কেটে গেছে। তাই আমার খোঁজও রাখেননি। আর আমার পিছনে ছুটতে ছুটতে আয়াস হয়তো বিরক্ত। কেনই বা হবেন না? আমি যে উনাকে বিষিয়ে তুলেছি সব সময়। তবে আমি কেন এসব ভাবছি? নিজেই নিজেকে ধমক দিয়ে বলে উঠলাম, কেন এসব ভাবছি সানিশা? আয়াস নামের লোকটি কি তোর মাথা পুরোপুরিভাবে বিগড়ে দিয়েছে? ভুলে কেন যাচ্ছিস যে ওর থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকা এসেছিস? তবে কেন তোর খোঁজ না পাওয়ায় তুই নিজেই এত উদ্বিগ্ন? কথাগুলো বলে মাথা হেলিয়ে নিজেই নিজের মাথায় একটা টোকা মারলাম। তারপর ঘরে থাকা বর্ষর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 1টা বাজে। মানে বেশ রাত হয়েছে। তবুও দুচোখের পাতা থেকে ঘুম নামক জিনিসটা যেন গায়েব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর বসে পড়লাম একটা লম্বা সোফায়। পা নিচে দিয়ে সোফার সাথে মাথা লাগিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ইয়ারফোন লাগালাম ফোনে। গান শুনতে শুনতে আকাশের হাজারো তারার দিকে চেয়ে রইলাম। চোখজোড়া আস্তে আস্তে লেগে এলো। ঠান্ডার মাঝে গুটিসুটি হয়ে ঘুমিয়ে থাকা আনিশার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল আয়াস। চোখজোড়া স্নিগ্ধ করে কাঁপতে থাকা আনিশাকে দেখে এক নাগারে তাকিয়ে থাকে আয়াস। মনটা তার শান্তিতে নেই। বড়ই ছটফট করছে আনিশার মনে কি আছে তা জানার জন্য। কারণ আয়াসের মোটা কণ্ঠ শুনে আনিশার অস্থির হওয়া চেহারাটা দেখে ফেলেছিল সে। তবে কি আনিশার মনেও ভালোবাসা জন্মেছে আয়াসের প্রতি? সে কি নিজের অজান্তেই এই সাইকোটাকে মনের খানিকটা জায়গা দিয়েছে? কথাগুলো ভাবতেই তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বাতাসে আনিশার ছোট ছোট চোখের পড়ে যাওয়া চুলগুলো হাতের আঙ্গুল দিয়ে সরিয়ে কানে গুজে দিল সে। মনটা যে তার প্রেয়সীকে আরও কাছে পেতে চায়। কবে হবে প্রেয়সী তার? আনিশার হাতজোড়া আলতো করে ধরে আয়াস। মলিন কণ্ঠে বলে ওঠে, তোমার এই সাইকো লাভারকে কি মিস করতে শুরু করেছ মায়াবিনী? খারাপ লাগছে কি এই পাগলের জন্য?
আয়াসের মুখটা দেখার জন্য কি মনটা উদ্বিগ্ন হয়েছে? কবে তুমি নিজে থেকে আমার বুকে মাথা রেখে ম্যাজিক্যাল 3 ওয়ার্ডস উচ্চারণ করবে? অপেক্ষায় আছি সেই দিনটার যেদিন হুট করেই আমাকে জাপটে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ আয়াস। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথাগুলো বলে মনোযোগ দিয়ে কিছুক্ষণ আনিশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করল আয়াস। ঠান্ডায় মেয়েটার ঠোঁটজোড়া কাঁপছে। অতঃপর আনিশার হাতজোড়ায় চুমু খেয়ে নিল। আনিশার পাশ থেকে উঠতে নিলে আচমকা মেয়েটা আয়াসের টি শার্টের এক অংশ চেপে ধরে, তার সাথে আয়াসের ডান হাত। আয়াস খানিকটা ঘাবড়ে গিয়ে আনিশার দিকে তাকায়। আনিশা কি তবে ধরে ফেলল ওকে? আনিশার দিকে তাকাতেই ওর ঘুমন্ত মুখখানি জ্বলজ্বল করতে থাকে আয়াসের চোখে। তবে সে ভুল ছিল। মেয়েটা তো ঘুমের মাঝেই এমন কাজ করে ফেলেছে। ঘুমের মাঝেই কি যেন বলার চেষ্টা করছে। চোখমুখ জড়িয়ে বিড়বিড় করে চলেছে সে। আয়াস ওর মুখটা আনিশার মুখের কাছে আনতেই সে স্পষ্ট শুনতে পায়। আনিশা কাঁপা কাঁপা সুরে বলছে, আয়াস আয়াস। সাথে সাথে আনিশার কাছে থেকে নিজের মাথা সরিয়ে আনল আয়াস। ওর মুখে হাসি। আনিশার মনে জায়গা করে নিয়েছে সে নিঃসন্দেহে। আনন্দে আনিশার দিকে হেলে আনিশাকে জড়িয়ে ধরল আয়াস। চোখে মুখে আলতোভাবে চুমু খেয়ে নিল। ঘুমের মাঝেই কেঁপে উঠল আনিশা। নড়ে উঠে ওপাশ ফিরে আবার ঘুমিয়ে গেল সে। আয়াস আনিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে আনিশার পা সোফার ওপর তুলে দিয়ে ওকে ঠিক করে শুইয়ে দিল। তারপর ধীরে ধীরে আনিশার রুমে গিয়ে একটা কম্বল নিয়ে আনিশার গায়ে ভালো করে জড়িয়ে দিল। সাথে সাথেই আনিশা কম্বল নিজের গায়ে জড়িয়ে নিল। আয়াস মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে বেশ অবাক হলাম আমি। আমার সাথে মোটাসোটা একটা কম্বল জোড়ানো। আমার স্পষ্টভাবে মনে আছে আমি রাতে শুধু একটা চাদর জড়িয়ে ঘুমিয়েছিলাম। তবে কি করে কম্বল আমার গায়ে এলো? অবশ্যই একা একা হেঁটে আসেনি। তবে কি এই বাড়িতে ভূতজিনের চলাচল আছে নাকি? বাহ বাহ, আজকাল দেখছি ভূতেরা মানুষের খেয়াল রাখতে শুরু করে দিয়েছে। ব্যাপারটা মন্দ নয়। এই কম্বলের জন্যই আমি এখনো সুস্থ আছি। নয়তো এই ঠান্ডা হারহীন করা বাতাসে নির্ঘাত জ্বর বাঁধিয়ে ফেলতাম। কিন্তু কেন জানি না মনে হচ্ছে কালকেও এসেছিল এই ঘরে। ব্যাপারটা বেশি না ঘাটিয়ে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকাতেই চোখটা কপালে উঠে গেল। 8:23। আজ আমার নিউ ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাওয়ার কথা, তাও 9:30 মধ্যে। নিজেকে দ্রুত রেডি করে ব্যাগ নিয়ে ধুপধাপ করে বাইরের দিকে ছুটে গেলাম। ড্রয়িং রুমে পা রাখতেই সোফার ওপর বসে থাকা মানুষটাকে দেখে পা থেমে গেল আমার। আহান পায়ের উপর পা তুলে বসে থেকে লাট সাহেবের মতো নিউজ পেপার পড়ছেন বেশ মনোযোগ দিয়ে। আমার দিকে না তাকিয়ে উনি বলে উঠলেন, গুড মর্নিং। অবশেষে ঘুম ভাঙল তোমার? কথাটা বলে উনি আমার দিকে তাকালেন। আমি মিনমিন করে বললাম, জজি। আপনি কি করে বুঝলেন যে আমি এসেছি? অন্য কেউ তো আসতে পারত। অবাক হয়ে উনি কিছুটা ভাবন্তক হয়ে বললেন, তোমার পায়ের নুপুর, যেটা বাজতে থাকে এক মিষ্টি শব্দে। এক নাগারে বেশ জোরে জোরে বাজছিল। তাই বুঝে গেলাম বেশ তাড়াহুড়ো করে আসছো তুমি। আমি কিছু না বলে নিজের পায়ের দিকে তাকালাম। হ্যাঁ, সত্যিই তো। আমার পায়ের নুপুরটা বেশ জোরে জোরে বাজে। আহানের কণ্ঠে আমি আবারও উনার দিকে তাকালাম। তো কোথাও যাচ্ছ? আমি দ্রুত মাথা নাড়িয়ে উত্তেজিত গলায় বললাম, হ্যাঁ হ্যাঁ, আসলে কলেজে ভর্তি হতে হবে। অনলাইনে অ্যাডমিশন দিয়ে রেখেছিলাম।
আজ 9:30 মাঝে যেতে হবে। উনি আমার উত্তেজনা দেখে শান্ত গলায় বললেন, কুল আনিশা, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। ব্রেকফাস্ট করে নাও, একসাথে বের হব আমরা, ঠিক আছে? আমি আহানের কথায় সায় দিলাম। উনি বললেন, তো চলো, ব্রেকফাস্ট করে নি? জিজ্ঞেসু গলায়। আমি উৎসুক হয়ে বললাম, ব্রেকফাস্ট বানানো হয়েছে? হ্যাঁ, আমার বাড়িতে সার্ভেন্ট আছে তো, ওরা বানিয়ে দেয়। আজ থেকে তোমারটাও বানিয়ে দেবে। আমার সাথে খাওয়া দাওয়া করতে কি কোনো আপত্তি আছে? আমি জিভ কেটে বললাম, একদমই না। আমার কথায় হালকা হেসে ব্রেকফাস্ট টেবিলের দিকে পা বাড়ালেন উনি। ব্রেকফাস্ট করছি আর আহানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমি। তবে উনাকে বুঝতে দিলই না যে উনার দিকে আমি তাকিয়ে আছি। বাঁকা চোখে তাকাচ্ছি মাঝে মাঝে উনার দিকে। আহান বেশ করে খাবার খাচ্ছেন। হুট করে খাওয়া থামিয়ে দিলেন উনি। প্লেটের দিকে তাকিয়ে বললেন, কিছু বলবে আনিশা? এভাবে তাকিয়ে আছো যে? আহানের কথায় ভীষণভাবে বিষম খেলাম আমি। কাশতে কাশতে উনার দিকে তাকালাম। উনি যেন আমার কাশি দেখে অস্থির হয়ে পড়লেন। তাড়াহুড়ো করে আমার মুখের সামনে পানি ধরতেই ঢকঢক করে পানি থেকে শুরু করলাম আমি। পানি খাওয়া শেষে খানিকটা স্বস্তিবোধ করলাম। উনি আমার এক বাহু ধরে কড়া গলায় বললেন, ভালো করে খেতে পারো না? নিজের খেয়াল তো অন্তত রাখতে শেখো। এখন ঠিক আছো? আমি আহানের কড়া গলার সুরে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে উনাকে জানালাম আমি ঠিক আছি। আমার কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আহান। তারপর গম্ভীর গলায় বললেন, সাবধানে খাও। আমি মাথা নাড়িয়ে নিচু হয়ে খেতে শুরু করলাম। দু একবার খাবার মুখে দিতেই সাহস জুগিয়ে এবার প্রশ্ন করে ফেললাম আহানকে, আচ্ছা গতরাতে কি আপনি আমার ঘরে এসেছিলেন? আমার কথায় খাওয়া থামিয়ে দিলেন উনি। এক নজর তাকিয়ে সরু গলায় বললেন, তোমার ঘরে যাব কেন? আমি তো ওপরে আমার ঘরেই ছিলাম। আমি আনমনে ভার গলায় বললাম, তবে আমার গায়ে কম্বলকে জড়িয়ে দিল? আমি তো কম্বল নিয়ে ঘুমাইনি। তাহলে? আহান খানিকটা দুষ্টু হেসে বললেন, হয়তো তোমার ঘুমের ঘোরে কাজ করার অভ্যেস আছে আনিশা। বাই দ্য ওয়ে, মাঝরাতে একটা মেয়ের ঘরে যাওয়া অবশ্যই ঠিক নয়। ওপর দিকে তাকিয়ে, হুমম হয়তো তাই হবে। জানেন তো আপনাকে না আয়াসের মতো দেখতে। শুধু আপনাদের মাঝে চোখের আর গলার ভয়েসের মিল নেই। গালে হাত দিয়ে, এটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। একটা কথা প্রচলিত আছে জানো তো, এক চেহারার মানুষ এই পৃথিবীতে 7 জন থাকে। হয়তো আমার আর আয়াসের ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। খাবার মুখে দিয়ে কথাগুলো এক নাগারে বললেন আহান। আমি বাঁকা চোখে উনার দিকে তাকালাম। এই লোকটার কাছে যে কি করে সব কথায় এত যুক্তি থাকে কে জানে। আর কথা বাড়ালাম না, আমি খেতে শুরু করলাম। আহান আমাকে সময়মতো ইউনিভার্সিটির সামনে পৌঁছে দিলেন। গাড়ি থেকে নামতেই লক্ষ্য করলাম আহান ইউনিভার্সিটিটা তীক্ষ্ণ চোখে দেখছেন। ব্যাপারটায় তেমন পাত্তা দিলাম না আমি। নেমে উনার গাড়ির জানালার কাচের সামনে গিয়ে নম্রভাবে বললাম, তাহলে আমি আসি। কথাটা বলতেই আহান আমার হাত চেপে ধরলেন আর উত্তেজিত গলায় বলতে লাগলেন, না, এই ইউনিভার্সিটিতে পড়বে না তুমি। কিছুতেই না। এখানে পড়তে পারবে না তুমি। আমি বিস্মিত হয়ে গেলাম আহানের কথায়। হাত ছাড়িয়ে নিলাম নিজের। ভ্রু কুঁচকে বললাম, কেন?
পড়তে পারবো না কেন? কি খারাপই আছে এখানে? আমার কথায় যেন হুঁশ এলো আহানের। আমার দিকে তাকিয়ে যেন নার্ভাস হয়ে পড়লেন উনি। আমতা আমতা করে বললেন, না কিছু না। তবে এখানে না পড়লেই কি নয়? কিন্তু কেন এখানে পড়তে মানা করছেন আপনি? হাত নাড়িয়ে, না কিছু না, আমি আসছি। এই বলে গাড়ি স্টার্ট দিয়ে তৎক্ষণাৎ এখান থেকে চলে গেলেন উনি। আমি ভ্যাবলার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর মুখ ফুলিয়ে ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম। অবশেষে ভর্তি হয়েই গেলাম এই ইউনিভার্সিটিতে। প্রিন্সিপাল বলেছেন আজ থেকেই ক্লাসে অ্যাটেন্ড করতে। তবে ক্লাস সকাল 9:30 শুরু হয়ে গিয়েছে। এখন বাজে সকাল 9:40। আজ থেকেই ক্লাসে অ্যাটেন্ড করব কি না ভাবছি আমি। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঠিক করলাম আজ থেকেই ক্লাস করব। কারণ এমনিতেই অনেক দেরিতে ভর্তি হয়েছি। তার ওপর ক্লাস মিস করলে এক্সাম ভালো হবে না। যেই ভাবা সেই কাজ। চললাম লাইব্রেরির দিকে বই কালেক্ট করতে। কিছুক্ষণ হাঁটার পর মনে পড়ল এখানে লাইব্রেরি কোন দিকে সেটাই তো আমি জানি না। অথচ হ্যাবলাকান্তের মতো হেঁটে চলেছি আমি। হাঁটতে হাঁটতে করিডোরে এসে পৌঁছালাম। আশেপাশে তাকিয়ে তেমন কাউকে দেখতে পেলাম না। কারণ এখন ক্লাস চলছে, তাই সবাই ক্লাসরুমে। এদিকে আমি যেন মরুভূমিতে কোনো মানুষকে খুঁজে চলেছি যাকে লাইব্রেরি কোন দিকে সেটা জিজ্ঞেস করতে পারব। আরও 2-1 পা হাঁটতে হাঁটতে একজন লোকের দিকে চোখ গেল আমার। লোকটা উল্টো দিকে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আশেপাশে আর কাউকে না পেয়ে উনার দিকে এগিয়ে গেলাম। লোকটির কাছে গিয়ে নম্রভাবে বলে উঠলাম, এক্সকিউজ মি, ডু ইউ নো হোয়ার ইজ দ্য লাইব্রেরি? আমার কথায় হাতে থাকা ফোনটা পকেটে ঢুকিয়ে আমার দিকে ঘুরে তাকালেন লোকটি। লোকটিকে দেখে যেন আমি 1000 ভোল্টের ঝটকা খেলাম। চোখটা রসগোল্লার ন্যায় হয়ে গেল। কাপা কাপা গলায় বললাম, অভিষেক। আমি অভিষেককে দেখে যতটা অবাক হয়েছি ঠিক তেমনি অভিষেকও ততটাই অবাক হয়েছে। অভিষেক বিস্মিত চেহারা নিয়ে কিছুটা জোরে বলে উঠল, আনিশা তুমি এখানে? আমেরিকাতে? আমি হতভম্বিত হয়ে বললাম, হ্যাঁ, আমি তো ওই আর কি পড়তে এসেছিলাম। আর আপনি এখানে কি করে? আমি তো এই কলেজের একজন বাঙালি প্রফেসর। তুমি তো জানতে আমি একজন প্রফেসর। অপলক দৃষ্টিতে তাকিয়ে, হ্যাঁ, তবে এটা জানতাম না যে আপনি এই কলেজের প্রফেসর। জানলে হয়তো এখানে অ্যাডমিশন নিতাম না। আমাকে অবাক করে দিয়ে হুট করে আমার হাত ধরে বসলেন অভিষেক। ব্যাপারটাই আমি যতটা না অবাক হলাম তার থেকে বেশি রেগে গেলাম। আমি উনার কাছ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলাম, তবে লাভ হল না। উনি বেশ শক্ত করে আমার হাত ধরেছেন। আমার হাত উনার বুকে রেখে বললেন, আমি ভাবতে পারিনি তোমার সাথে আমার আবার দেখা হতে পারে। যখন দেখা হলো তাহলে আমরা আবার আগের মতো হতে পারি আনিশা। প্লিজ ভেবে দেখো, আমায় ফিরিয়ে দিও না। আমি ঝটকা মেরে উনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। তারপর রাগে গড়গড় করে বলে উঠলাম, এসব কি বলছেন আপনি? এটা আর সম্ভব নয়। আমি এখানে পড়তে এসেছি, আর আপনি আমার স্যার। সো প্লিজ এমন কিছু করবেন না যাতে আমি সিন ক্রিয়েট করতে বাধ্য হই। আর আপনার আমার মাঝে এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে আপনাকে আবার মানতে হবে। যা হয়েছিল তা ভেঙে গিয়েছে। তাই দয়া করে আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন।
কথাটা বলে সেখান থেকে যেতে নিলে আমার সামনে আবারও বাধা হয়ে দাঁড়ালেন অভিষেক। অনুনয়ের সুরে বললেন, আনিশা, আমি আয়াসের জন্য বাধ্য হয়ে এখানে চলে এসেছি ঠিকই, কিন্তু তোমায় ভুলতে পারিনি, বিশ্বাস করো। তোমায় ভুলতে পারিনি জন্য বিয়ে অবধি করিনি আমি। সো হোয়াট? বিয়ে করতে তো মানা করিনি আমি। আবারও বলছি, আপনার আর আমার মাঝে কিচ্ছু নেই। আমার পথ আর আটকে দাঁড়াবেন না। কথাটা বলে অভিষেকের পাশ কাটিয়ে হনহন করে চলে এলাম আমি। আজ আর ক্লাস করা হলো না আমার। একটা ক্যাবে করে সোজা বাড়ি চলে এলাম। নিজের কেবিনে এপাশ আর ওপাশ পায়চারি করছে আয়াস। মুখে তার চিন্তার ছাপ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ভারী গলায় বলে উঠল, আমি খুব ভুল না হলে অভিষেক ওই কলেজেরই একজন প্রফেসর যেখানে আনিশা অ্যাডমিশন নিয়েছে। আবারও যদি অভিষেক আর আনিশা সামনাসামনি হয় তখন কি হবে? আনিশা আবার অভিষেককে মেনে নেবে না তো? আনিশা অভিষেকের হয়ে যাবে না তো? আজ আটকাতে গিয়েও আটকাতে পারলাম না আমি আনিশাকে। কারণ কোনো বাহানা ছিল না আমার কাছে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে হবে। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে অভিষেকের কথাগুলো ভাবছি আমি। সত্যি তখন আহানের কথাগুলো শুনলেও পারতাম। অন্তত অভিষেকের সাথে আমার দ্বিতীয়বার দেখা হতো না। আজকের দিনটা আমার জন্য বড্ড বাজে। আমার ভাবনার মাঝে ছেদ ঘটালো ফোনের রিংটোন। রেলিংয়ের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকালাম আমি। গলা খাকারি দিয়ে কল রিসিভ করে যথাসম্ভব শান্ত হয়ে বললাম, হ্যালো মেঘা, বল। কেমন আছিস? ওপাশ থেকে মেঘা ঝাঝালো গলায় বলল, কেমন আছিস জিজ্ঞেস করছিস? আমেরিকা গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লি যে ফোন দেওয়ার সময় পর্যন্ত তোর নেই। একদমই নয়। আসলে থাকার জায়গা, ইউনিভার্সিটির অ্যাডমিশন আর নতুন জায়গায় খাপ খাইয়ে নিতে খানিকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, ব্যস্তই থাক। এদিকে তোর বান্ধবীর বিয়ে নিয়ে তোর মাথা ব্যথা নেই তাই না? আমি অবাক হয়ে বললাম, বিয়ে? কার বিয়ে? শিরিনের। মেঘা রেগে গিয়ে বলল, শিরিনের নয়, আমার বিয়ে। আর 15 দিন পর। অথচ তুই নেই। ধ্যান ধ্যান করে আমেরিকা চলে গেলি। আমি কিছু জানি না, তুই আমার বিয়েতে চলে আয়। আমি কি করে যাব? এই তো এখানে এলাম। আমি যেতে পারবো না রে, সরি মেঘু রানী। এনজয় ইউর ম্যারেজ লাইফ, ওকে সুইটি, অ্যান্ড কংগ্রাচুলেশনস। মেঘা যেন আমার কথা শুনে রেগে বোম হয়ে গেল। চিৎকার করে বলে উঠল, চুলোয় যাক তোর উইশ। তোকে দেখতে না পেয়ে আমার বিয়েতে বিয়েই করব না আমি। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, সিরিয়াসলি মেঘা? আচ্ছা করিস না। দেখিস তুই বিয়ে ক্যান্সেল করে দিল অগ্নি ভাইয়া যেন দেবদাস না হয়ে যায়। আমার কথা আর হাসি শুনে এবার মেঘা রেগে মেগে ওপাশ থেকে কল কেটেই দিল। আমি ওর কাজে হাসতে থাকলাম। কিছুক্ষণ পরেই আমার ঘাড়ে কারো স্পর্শ পেতেই তৎক্ষণাৎ ঘুরে তাকালাম। আর আমার এই চুলগুলোর বাড়ি সব গিয়ে আহানের মুখে লাগল। আমি জিভ কেটে মাথা চুলকাতে চুলকাতে বললাম, সরি। সরি বলার কি আছে? আমার তো ভালোই লাগল। শুনেছিলাম মেয়েদের চুলে নাকি মাতাল করা ঘ্রাণ থাকে যা যেকোনো পারফিউমকে হার মানিয়ে দিতে পারে। আজ প্রমাণও পেয়ে গেলাম। হালকা হেসে আহানের কথায় চোখমুখ লাল হয়ে গেল আমার লজ্জায়। গলা খাকারি দিয়ে বললাম, কখন ফিরলেন? আহান এগিয়ে এসে রেলিং ধরে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে বললেন, এই তো আধ ঘন্টা হবে। তো ছাদে কি করছিলে? কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। আহান গম্ভীর গলায় বললেন,
প্রথম ইউনিভার্সিটির ক্লাস কেমন কাটল? আমি শুকনো গলায় উত্তর দিলাম, জি ভালো। সত্যি ভালো? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। আমি মাথা নাড়ালাম। তারপর দুজনেই কিছুক্ষণ নীরব থাকলাম। উনি কিছু একটা ভেবে বললেন, আচ্ছা আজ চলো তোমার গান শোনা যাক। আমি চোখ বড় বড় করে বললাম, গান? আহান রেলিংয়ে ভর দিয়ে বললেন, গান। কোনো একটা স্পেশাল মানুষকে উদ্দেশ্যে করে গান গাও। বড্ড গান শুনতে ইচ্ছে করছে। কিন্তু উনি মাথা ঝাঁকিয়ে বললেন, কোনো কিন্তু নয় আনিশা। মনে আছে কন্ডিশনের কথা? আমার ছোট আবদার পূরণ করতে হবে। আমি একটা ছোট নিঃশ্বাস ফেলে বললাম, ঠিক আছে। রেলিং ধরে চোখ বন্ধ করে দাঁড়ালাম আমি। মুচকি হেসে গাইতে শুরু করলাম, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে। জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধ্যেশকালে তুমি কেন এলে জানি না এখনো। ফন্দি আটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। চলবে।